সৎমা তপুকে দুই চোখে দেখতে পারত না। সে সব সময় তপুর ওপর অত্যাচার করত এবং তপুকে দিয়ে সব কাজ করাতো। কিরে বাবা, তুই বসে আছিস? দেখ না, মা কত কাজে ব্যস্ত। তপু বাবা, যা তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। মা, আমি গরুকে খেতে দিয়েছি, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করে বড্ড হাঁপিয়ে গেছি, আর ভীষণ খিদেও পেয়েছে। আমাকে কটা খেতে দেবে মা? এসব কাজ তো তোর নিজের ঘরের কাজই রে বাবা, তুই ছাড়া আর এসব কে করবে? আমি অসুস্থ মানুষ, এত কাজ কি আমি একা করতে পারি? তবুও তো রান্নাটা নিজের হাতেই করি বল, বসে বসে তো খাই না। না মা, আমি তা বলিনি। আসলে খিদের জ্বালায় আমি আর নড়তে পারছি না। এটো আর বাসি বাসনে তোকে কি করে খেতে দি বলতো? তুই যা, বাসন কটা ধুয়ে নিয়ে আয়। অনেকগুলো থালা বাসন ধুতে তপু পুকুরে যায়। আর রহিমা তখন তপুর বাবার সাথে খেতে শুরু করে। তপু কোথায়? ও খাবে না? তপু হলো আমার সোনার ছেলে, ঘরে সব কাজ করে। মা বাবা আগে খাবে, তারপর সে খায়। তুমি তাড়াতাড়ি খেয়ে কাজে যাও তো, নয়তো আবার দেরি হয়ে যাবে যে। তুমি আছো বলেই ছেলেকে নিয়ে আমি আর ভাবি না। কে বলবে সৎ মা কখনো আপন হয় না? ওসব সারো, খাও তো। আর শোনো, তপুর পাঠশালার টাকাটাও দিয়েছে ও। হ্যাঁ হ্যাঁ, ও তো আমি কালই বিছানার পাশে রেখেছি। তুমি তপুকে দিও। শোনো, আমার খাওয়া শেষ, আমি এগুলাম। তোমরা সাবধানে থেকো। ঠিক আছে। তপু থালা বাসন নিয়ে এসে ওর সৎ মা রহিমাকে ডাকতে শুরু করে। এই যে মা, আমি বাসনগুলো ধুয়ে এনেছি, এবার আমাকে একটু খেতে দাও। সারাদিন শুধু খাই আর খাই। ওই যে দেখ, পান্তা আর নুন লঙ্কা রাখা আছে, ওটাই খেয়ে নে। আচ্ছা মা, ঠিক আছে, কিন্তু গরম ভাত রান্না করলে মাছ ভাজার গন্ধ পেলাম। এক টুকরো মাছ ছিল, সেটা তোর বাবাকেই দিয়েছি। তোর বাবা কত পরিশ্রম করে বলতো, আর আমারও তো ঠান্ডা বাসি খাবার খাওয়া বারণ। এতগুলো খাবার নষ্ট করব বলতো, তাই কম রান্না করেছি। আচ্ছা মা, ঠিক আছে, আমার তো পান্তা ভাত খেতে অনেক ভালো লাগে। তপুর সৎ মা তপুকে দেখতে পারত না, তবু তপু তার সৎ মাকে অনেক ভালোবাসতো। তবুও সৎমার যখন দরকার হতো তখন সে তপুর সাথে ভালো ব্যবহার করত। বাবা তপু, আমায় এক গ্লাস পানি দে তো। আচ্ছা মা, এনে দিচ্ছি। একটু তাড়াতাড়ি আনিস বাবা। এই নাও মা, পানি। এই গ্লাসটা রেখে আয়। কিরে, কিছু বলবি? মা, পাঠশালায় যেতে হবে, যদি মাস্টার মশাই টাকাটা দিতে। বাবা তপু, ঘরের কাজ তো তুই আর আমি মিলেই সামলাবো, আর বাইরেরটা তোর বাবা। পাঠশালার টাকা দিতে তোর বাবার বড্ড কষ্ট হয়। তাই বলি কি, তোর এত পড়াশোনার কোনো দরকার নেই। জানিস, যারা বেশি পড়াশোনা করে তারা বাবা মাকে পর করে দেয়। তুই এমন করিস না বাবা, তুই ছাড়া আমাদের কে আছে বলতো? ঠিক আছে মা, আমি আর পাঠশালায় যাব না, আমি বরং একটু খেলতে যাই। খেলতে যাবি কি করে? গরুর জন্য ঘাস কেটে নিয়ে আয় বাবা, আর জ্বালানির জন্য কটা কাঠও আনিস। তাই হবে মা। তপুর বাবা একদিন মস্ত বড় একটা ইলিশ আর বেগুন নিয়ে এলো। তপুর মা বাবা ইলিশ আর বেগুন পোড়া দিয়ে মজা করে ভাত খেলো।
আর তপুকে খেতে দিল বাসি ভাত, মাছের কাটা আর বেগুন পোড়া। তপু, এই নে, খেয়ে নে। মা, আজকে যে বাবা ইলিশ মাছ আর বেগুনগুলো নিয়ে এলো, সেগুলো রান্না করনি? আসলে বাবা, রান্না করেছিলাম, শেষ হয়ে গেছে। বাবারে, আমরা আর কদিনই বাঁচবো, তাই আমরাই খেয়ে নিয়েছি। আচ্ছা মা, আমি এই দিয়েই খেয়ে নেব। এভাবে তপুর সৎমা তপুকে ঠিক মতো খেতেও দিত না। একদিন তপুর সৎমায়ের সোনার বালা হারিয়ে গেল। সেটা কোথাও খুঁজে না পেয়ে তপুকে চোরের অপবাদ দেয়া হলো। এইবার তপুটাকে তাড়াতে হবে, এভাবে আর চলতে দেয়া যায় না। হায় হায় হায়, আমার এ কি হয়ে গেল? ওগো, শুনছো? আমার সোনার বালাটা কোথাও খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই এটা কেউ চুরি করেছে। সোনার বালা আবার কে চুরি করতে যাবে? কে আছে আমাদের বাড়িতে? আর আমাদের বাড়িতে কি কেউ আসে নাকি? তাহলে কই যাবে? আমি তো সব জায়গায় খুঁজেও কোথাও পাচ্ছি না। এটা নিশ্চয়ই তপু চুরি করেছে। ও কেন চুরি করতে যাবে তোমার বালা? আর তপু, তুই চুরি করে থাকলেও বল। না মা, আমি তোমার সোনার বালা চুরি করিনি। কি? আমি মিথ্যা কথা বলছি? তুই না নিলে কে নেবে? সবসময় মিথ্যা কথা বলা হয়, তাই না? আমি তোকে চিনি না ভেবেছিস? না মা, আমি সত্যি বলছি, বিশ্বাস করো আমাকে। আমি সত্যি তোমার সোনার বালা চোখেও দেখিনি, আর চুরি করা তো দূরের কথা। তবে এটা কি? সি 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 সি। ওগো, এই চোরের সাথে আমি আর থাকতে পারবো না। একে তুমি এক্ষুনি বিদায় করো। ছি ছি, আমার ছেলে চোর। আমি তোর মুখও দেখতে চাই না। যা, এখনই চলে যা। আর একটা কথা, আমি মরলে তুই আমার মুখও দেখতে আসবি না। কাঁদতে কাঁদতে তপু তখন অসুস্থ হয়ে এক কৃষকের বাড়িতে যায়। ওই কৃষকের জবা নামের একটি মেয়ে ছিল। কে তুমি? আমাদের বাড়িতে কেন এসেছো? আমার নাম তপু। আমার সৎমা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি অনেক অসুস্থ, আমাকে একটু সাহায্য করবে? অবশ্যই, তুমি আমাদের অতিথি, কেন সাহায্য করব না তোমায়? জবার বাবা তপুর সাথে জবার বিয়ে দিতে যায়। তপু বাবা, তুই তো আমাদের বাড়িতে থাকিস আর আমার জমিতে কাজ করছিস। তুই অনেক ভালো কাজ করিস। তাছাড়া তুই অনেক ভালো ছেলে। আমি চাই তোকে আমার মেয়ের জামাই বানাতে। কি বলিস? তুই কি রাজি? কি বলেন চাচা? আপনারা তো আমাকে ভালো করে চিনতেনও না। কিভাবে এত বড় সিদ্ধান্ত নিলেন? এতদিনে তো চিনেছি। আমার কাছে তোকে অনেক ভালো লেগেছে, তাই আমি তোর সাথে আমার মেয়ের বিয়ে দেব। তুই কি রাজি আছিস তপু? রাজি না হয়ে কোথায় যাব বলুন? আমার বিপদে আপনার আমার পাশে ছিলেন, আমাকে আশ্রয় দিয়েছিলেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না। আপনি যখন চাচ্ছেন তাহলে আমি রাজি। তাহলে তো ভালোই। জবা, তুইও কি রাজি? হ্যাঁ বাবা, তুমি রাজি থাকলে আমিও রাজি। জবা আর তপুর বিয়ে হয়। ওরা সুখে শান্তিতে সংসার করতে থাকে। তপু জবার বাবার জমিতে কাজ করে। একদিন জবা তপুকে বাজারে যেতে বলে। শোনো তপু, একটু বাজারে যাবে? কেন, কিছু কি আনতে হবে? বাজার থেকে একটা বড় ইলিশ আর বেগুন কিনে নিয়ে এসো। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। তপু বাজারে গিয়ে দেখে বাজারে তার বাবা ভিক্ষে করছে। তপু বাবার কাছে যেতে তার বাবা তাকে চিনে ফেলে। বাবা, তুমি এখানে?
তুমি ভিক্ষা করছো কেন? আর বলিস না বাবা, তোর মতো দশা হয়েছে আবার। কেন বাবা, কি হয়েছে? তোর সৎ মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কেন বাবা, উনি কি আমার মতো তোমাকে চোরের অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে? না রে বাবা, তুই চলে আসার পর ও আবার থেকে আবার সব জমি বাড়ি ওর নিজের নামে লিখে নিয়েছে। বাবা, তুমি এটা কি করেছো? আর কাজ পাওনি? তুমি কেন সব তার নামে লিখে দিয়েছো? বাবা রে, আমি তো বুঝতে পারিনি সে আমার সাথে এটা করবে। তুমি তো জানোই সে কত খারাপ। আমার সাথে কি করেছিল? বাবা, তুমি কি কিছু খেয়েছো? না রে বাবা, দুদিন হলো কিছু খাইনি, এজন্য তো ভিক্ষা করতে এসেছি রে বাবা। আচ্ছা বাবা, তাহলে তুমি আমার সাথে চলো, আমাদের বাড়িতে চলো। তা বাবা, তুই এখন কোথায় থাকিস? বাবা, ওই সৎ মামাকে তাড়িয়ে দেওয়ার পর আমি অসুস্থ হয়ে এক কৃষকের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমি এখন ওদের বাড়িতেই থাকি আর ওদের জমিতে কাজ করি। ও আচ্ছা, তাহলে তো এখন তোরা ভালোই আছিস। হ্যাঁ বাবা, তুমি এখন আমাদের সাথে চলো তো দেখি। তপু একটা বড় ইলিশ আর বেগুন কিনে তার বাবাকে নিয়ে বাড়িতে যায়। জবা, এই দেখো কাকে নিয়ে এসেছি। এটা কি? কাকে নিয়ে এসেছো তুমি? ইনি কে হয় তোমার? এটা আমার বাবা। আমার মতোই ওই মহিলা আমার বাবাকে সব জমি জমা নিয়ে বাসার থেকে তাড়িয়ে দিয়েছে। কেমন আছেন বাবা? আসুন বসুন। আপনি এখন আমাদের বাড়িতেই থাকবেন। আমাদের বাড়ি মানে তো আপনারও বাড়ি বাবা। বেঁচে থাকো মা, তোমরা সারা জীবন বেঁচে থাকো, ভালো থাকো। আবার পক্ষ থেকে তোমাকে দোয়া ছাড়া আর কিছুই দেওয়ার নেই মা। না বাবা, আমার কিছু লাগবে না। আপনি আমাদের জন্য দোয়া করবেন, তাতেই হবে। আচ্ছা, তোমরা বসো তাহলে, আমি রান্না করে আনি কি। তারপর জবা জমিয়ে ইলিশ রান্না করে আর বেগুন পোড়া করে। এরপর বাবা ছেলেকে খাবার জন্য ডাকে। তোমরা এসে খেয়ে যাও, আমার রান্না শেষ। বাবা, আসো খেয়ে নাও। জবার হাতের রান্না কিন্তু অনেক মজাদার। আজ কত বছর বাদে বাবা ছেলে একসাথে খাবো বলতো। হ্যাঁ রে, সত্যিই। আগে আমরা মজার মজার খাবার খেতাম, আর তোকে বাসি পচা খাবার খেতে দিত, কিচ্ছু বলতে পারতাম না। এখন তুই সেই ছেলে, আমাকে কেমন মজার মজার খাবার খাওয়াচ্ছিস। আমি ভাগ্য করে এমন একটা ছেলে আর বৌমা পেয়েছি। এই বাবা, এমন মন খারাপ না করে আপনি তাড়াতাড়ি খান, আর এখন থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। খাও বাবা, ইলিশ মাছ আর বেগুন পোড়া দিয়ে মন ভরে খাও। তারপর অনেক বছর বাদে বাবা ছেলে একসাথে জমিয়ে খাবার খায়। তারপর থেকে টপুর বাবা টপুদের সাথে টপুদের বাড়িতেই থাকা শুরু করে। সীতাপুর একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের রাস্তার ধারে পথ জুড়ে রয়েছে অনেক বড় ও ভীষণ মোটা একটি বটগাছ। গ্রামের মানুষ সহ বিভিন্ন পথিক বটগাছের নিচে বসে বিশ্রাম নিত। কেউ তার গাছের নিচে আসলে গাছটি তার ডানা ছাপতে বাতাস করত। এছাড়া পড়ন্ত বিকেলে বাচ্চারা যখন বটতলায় খেলতো, তাদের সাথে গাছটিও খুব আনন্দ পেত। এই ছুটকি, এবার কিন্তু তোর পালা। এই, সবাই ছুটকির চোখ বেঁধে দে। আচ্ছা বেশ, তবে কেউ দূরে যাবি না কিন্তু, সবাই আমার আশপাশেই থাকবি। ইস, এদের মতো যদি আমিও একটু খেলতে পারতাম তবে কত মজা হতো। রোজ বিকেলে কত আনন্দ করে খেলে এরা। চল বটগাছের জট ধরে একটু চুল খেলি। বটগাছের জট ধরে একটু চুল খেলতে আমার না খুব ভালো লাগে, বুঝলি? ইয়ে,
ঠিক আছে, কে আগে ঝোল খেতে পারে আবার কে আগে জায়গায় আসতে পারে দেখা যাক। এই দাঁড়া দাঁড়া, আমিও একটা জট ধরে নেই। নে, এবার শুরু কর। বাচ্চারা জোরে ঝুল খায়, ওরা খিটখিটিয়ে হাসে আর ওদের সাথে গাছটিও হাসে। সত্যি আমি কত ভাগ্যবান, সৃষ্টিকর্তা কত কিছু দেখার সুযোগ করে দিয়েছে আমায়। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন ঠিক দুপুরে রাস্তা দিয়ে দুটো পথিক যাচ্ছিল। ইস, কি রোদ আজ, সাথে গরম তো আছেই। জয়ন্ত, চল একটু ওই বট গাছের নিচে বিশ্রাম নেই। হ্যাঁ তাই চল। ওই মেঠো পথে তো আগুনের মতো রোদ, এই আগুনের মতো রোদ মাথায় নিয়ে হাঁটা সম্ভব নয়। তারপর তারা দুজন গাছের নিচে বসে, গাছটির ডানা মেলে তাদের বাতাস করে। আহ, গাছটির নিচে কত শান্তি, কি ছায়া, সাথে বাতাস। গাছটি বড় মায়াময়, তাই না রে জয়ন্ত? হ্যাঁ রে, দেখ, এর নিচে বসার সাথে সাথে আমার মনে হলো গাছটি যেন তার ডালপালা ঝাপটে আমাদের বাতাস করলো। এখন একটু ঘুমাই, বিকেলের রোদ পড়লে তবেই বাড়ি ফিরবো। তোমাদের উপকারের জন্যই তো আমি। তোমাদের মানুষদের দেখলে যে আমার খুব মায়া হয়। তোমরা মানুষেরা কত ভালো, কত ভালোবাসো আমাকে। এতটা বছর আমি তোমাদের জন্যই তো বেঁচে আছি। পরন্ত বিকেল পড়লে কৈলাস ও জয়ন্ত ঘুম থেকে উঠে বাড়ির দিকে রওনা দিল। এত বড় ঝাঁকড়া বটগাছে হাজারো পাখির বসবাস। একটি পাখি বটগাছের কাছে এসে বলল, তুমি কত ভাগ্যবান গো বটগাছ, মানুষ তোমায় কত ভালোবাসে। পরম স্নেহে সবাই তোমার কাছে ছায়ায় বসে, কত গুণ গায় তোমার। হ্যাঁ রে পাখি, এই মানুষের ভালোবাসার জন্যই হয়তোবা আমি এত বছর ধরে বেঁচে আছি। শুধু কি মানুষরাই তোমায় ভালোবাসে, আমরা বুঝি বাসি না? তোমরাও তো আমায় খুব ভালোবাসো, আমি তোমাদের সবাইকে নিয়ে খুব খুশি। ওই দিন গ্রামের একটি লোক বটগাছের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। বাড়িতে ছাগল গোলাস না খাইয়া রইছে, যদি গাছটা একটু ছোট হইতো তাহলে কিছু পাতা নিয়ে বাড়িতে যাইতে পারতাম। নিজেরাই ভালোভাবে খাইতে পারি না, আবার ছাগল রে কি খাওয়াম? আরে লোকটির কত দুঃখ। আচ্ছা, আমি কি ওই লোকটিকে একটু সাহায্য করতে পারি? বটগাছটি তখন নিজে থেকে বেশ কিছু ডাল নিচে ফেলে দিল। বাতাস নাই, তবুও এত ডাল গাছ থেকে কেমনে পড়লো? তবে কি সবার কথাই ঠিক? গাছটা কি খুবই উপকারী? এভাবে বেশ কিছু বছর কেটে গেল। যার যার কাজে সে ব্যস্ত হয়ে পড়ল। বাচ্চাগুলো বড় হয়ে গেল। বটগাছের নিচে এখন আর কেউ খেলতে আসে না। ভাই রাতেশ, এই বট গাছটা শুনেছি অনেক বছর আগের। এখানে এটাকে শুধু শুধু রেখে জায়গা নষ্ট করে কি লাভ বলো তো? কি জানি ভাই, আমিও ঠিক বুঝি না। অকেজো গাছ একটা, শুধু বড় আর মোটাই হয়েছে। এর কোনো কিছুই কাজের না। এর ফল খাওয়া যায় না, এর কাঠ দিয়ে কোনো ফার্নিচারও বানানো যায় না। মানুষ কত পরিবর্তনশীল। আগে এই গ্রামের মানুষেরা আমায় কত ভালোবাসত, এখন কেউ আমায় ভালোই বাসে না। এরা সবাই কেন আমায় এত বোঝা মনে করে? সেই গ্রামেই বাস করত এক দম্পতি। একদিন তারা নিজেদের ভেতর বলা বলি করলো, ওগো শুনছো? এই শুনতে পাচ্ছো আমার কথা? মুখ বুঝে গিলেই যাচ্ছো। বলি আমার কথা কি কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, শুনতে পারিনি গিন্নি। তা শুনবে কেন আমার কথা? তোমার তো কানেই যায় না কথা। বাড়িতে জ্বালানি প্রায় শেষের পথে। আজকের ভেতর যেখান থেকেই হোক জ্বালানির ব্যবস্থা করবে কিন্তু। আচ্ছা বেশ, ওই যে মোটা বটগাছ আছে না, সেখান থেকে কিছু কাঠ কেটে আনবো। ও মা, এত বড় গাছে তুমি উঠবে কি করে? আমার কাছে গাছে ওঠা কোনো ব্যাপার নাকি? খাওয়া তো শেষ হলো, তাহলে আমি গেলাম, কিছু কাঠ কেটে আনি। রতন বটগাছের কাছে গিয়ে বেয়ে উপরে উঠলো। সে বটগাছ থেকে অনেকগুলো কাঠ কেটে আনলো। আমাকে এভাবে কেটো না, আমার যে খুব কষ্ট হচ্ছে। তোমার শরীর থেকে যদি একটা আঙুল কাটা হয়,
তখন তোমার কেমন লাগবে? অনেকগুলো কাঠ কাটলাম, অনেক দিনের জ্বালানি হয়ে গেল। অকেজো গাছ দিয়ে তো আর কোনো কাজ নেই, একে কেটে কেটে জ্বালানি বানাবো। বুঝতে পেরেছি। আমার সময় ফুরিয়ে এসেছে, এরা আমাকে আর বাঁচতে দেবে না। রতন চলে যাবার পর একটা পাখি গাছ থেকে নেমে এসে বটগাছকে বলে, সত্যি তোমার কষ্ট দেখে আমাদের খুব খারাপ লাগে। তুমি মানুষের কত উপকার করো। তোমার গাছের নিচে মানুষ বিশ্রাম নেয়। তুমি পরিবেশের ভারসাম্য রক্ষা করো। গরমের দিনে মানুষকে বাতাস দাও। আমরা বাসা বেঁধে তোমার গাছের ডালে থাকি, তবু শেষমেশ মানুষ তোমায় তিরস্কারই করে। আগের দিনের মানুষগুলো আমায় খুব ভালোবাসতো, কিন্তু এখন আর কেউ আমায় ভালোবাসে না। সবাই বলে আমার বয়স হয়েছে, আমি নাকি অকিছু। এমন সময় সেই গাছের কাছে দিয়ে যাচ্ছিল এক সাদা পরী। পরীটি পাখি ও গাছের দুঃখের কথা সব শুনলো। আমি তোমাদের সব কথা শুনেছি। আসলে বটগাছ মানুষের কত উপকার করে, এটা যদি মানুষ বুঝতো তাহলে তোমার সাথে এমন আচরণ কখনো করতো না। আগে তো খুব ভালো ছিলাম পরী, সবাই আমাকে কত ভালোবাসতো, কিন্তু এখন সবাই আমার সাথে খারাপ আচরণ করে। এই নাও, তোমায় একটা জাদু দিলাম। এটা দিয়ে তুমি তোমার নিজের শক্তি ব্যবহার করতে পারবে এবং মানুষের সাথে কথা বলতে পারবে। তোমার সাথে করা অন্যায়ের প্রতিবাদও করতে পারবে। তুমি সত্যি বলছো আমি মানুষের সাথে কথা বলতে পারবো? হ্যাঁ পারবে। তুমি মানুষের কাজে লাগো কিনা এটা মানুষকে ভালোভাবে অনুভব করাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরী। আজ থেকে আমি আর কারোর সাথে অন্যায় হতে দেব না। এরপর পরী গাছের থেকে বিদায় নিয়ে চলে গেল। কিছুদিন পর রামু ও রাতেশ ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল গরু নিয়ে। তখন রামু বলল, ভাই রাতেশ, আজ যেমন গরম তেমনই রোদ। এই প্রখর রোদে মাঠে গরু নিয়ে বসা অসম্ভব। আমরা বরং গরুগুলো এখান থেকে ছেড়ে দিয়ে ওই গাছের নিচে গিয়ে বসি, চল না? আচ্ছা ভাই, ঠিক আছে। আমার শরীরটাও বড্ড ক্লান্ত, ওই গাছের নিচে একটু বিশ্রাম নেই। তারা দুজন গরু ছেড়ে তাড়িয়ে দিয়ে গাছের নিচে যেই না বসতে যাবে তখনই বটগাছটি তার ডালপালা সব উঁচু করে ধরে। উফ, কি রোদ মাইনি! ভাই, গাছের নিচে এত রোদ আসলো কিভাবে? আমি তো অকিছু, কোনো কাজের না, শুধু মোটা আর লম্বা হয়েছি। তবে আজ কেন তোমরা এই গাছের নিচে বিশ্রাম নিতে এসেছো? আরে রামু, দেখ ওই গাছ কথা বলছে। আর দেখ তার ডালপালাগুলো কেমন উঁচু করে ধরেছে, তাই তো এমন রোদ আসছে রে। ভারী দুষ্ট গাছ তো তুমি। তোমার ছায়ায় একটু বিশ্রাম নিতে আসলাম, আর তুমি এমন করছো। আমি তো কিছুই করিনি। সেদিন তোমরা আমাকে অকেজো বলেছিলে, তাই আমার অকেজোর অপকারটা দেখালাম। আমি তোমাদের কোনো ছায়া দেব না, তোমরা অন্য গাছের নিচে যাও। অপয়া অলক্ষণে গাছ একটা, তোকে যদি এখান থেকে না সরিয়েছি তবে আমার নামও রাতেশ না। তোমাদের সাথে খারাপ ব্যবহার করলে যে আমি কষ্ট পাচ্ছি, তবে তোমাদের কি আমার জন্য একটুও কষ্ট হয় না? কিছুদিন পর রতন এলো সেই গাছের থেকে কিছু পাতা নিতে। উফ, বড্ড দেরি হয়ে গেল, তাড়াতাড়ি পাতাগুলো নিয়ে ফিরতে হবে। ওই গাছটিরও খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু শুধু এত বড় হয়েছে। কষ্ট করে এখন পাতা ভাঙতে হবে আমার। ওমা, এ কি! গাছটির ডালপালা তো দেখছি সব ওপরে উঠে যাচ্ছে। আমি তো কোনো উপকারী না, আমার কাছ থেকে কেন পাতা পাড়তে এসেছো? যাও, অন্য গাছ থেকে পাতা নাও। তুমি কথা বলছো? হ্যাঁ, আমি কথা বলছি। আগে একদিন তুমি আমার গাছ থেকে অনেক জ্বালানি কেটেছো। আমি যদি তোমার একটা আঙুল কেটে নিই তখন তোমার কেমন লাগবে? হয়েছে তো গাছ, তোমার আবার ব্যথা কিসের? যত সব আদিক্ষেতা, তোমার থেকে তো আমি পাতা কেটেই ছাড়বো। রতন যখনই গাছটি থেকে পাতা কাটতে গেল তখনই প্রচন্ড হাওয়া বইতে শুরু করলো, আর তখনই রতন দূরে গিয়ে ছিটকে পড়লো।
তোর দিন শেষ হয়ে এসেছে মূর্খ গাছ। তোকে কালকের ভেতরে কেটে বাজারে বিক্রি করে আসবো। গাছের এমন ভয়ঙ্কর রূপের কথা গ্রামের সবাই জানতে পারলো। বটগাছের কথাটি গ্রামের মোড়লের কানে গেল। সবই তো শুনলাম, তাহলে তো গাছটি আমাদের জন্য খুবই ক্ষতিকর। জি মোড়ল মশাই, যে করে হোক গাছটিকে মারতেই হবে, না হলে হঠাৎ করে যে কারো মৃত্যু হতে পারে। আমাকে তো কাল প্রায় মেরেই ফেলেছিল, একটুর জন্য বেঁচে গেছি। তাহলে সবাই চলো, সবাই মিলে গাছটিকে কেটে পরে হাটে বিক্রি করব। এটাই ঠিক হবে, চলো সবাই। মোড়ল সহ গ্রামের সবাই বটগাছটির কাছে গেল। সবাই আমায় মারতে এসেছো? তোমরা সবাই শুধু আমার বাইরের রূপটাই দেখলে, ভেতরের রূপটা না। বেশ, তোমরা যখন চাও না আমি বেঁচে থাকি, তখন আর কি করব? তার চেয়ে বরং মেরেই ফেলো আমায়। তোমার এই মিষ্টি কথায় এখন আর কাজ হবে না। এই, সবাই গাছটিকে কাট। গাছ বন্ধু, তোমাকে তোরা মেরে ফেলবে। আমরা কত পাখি তোমার জালে বাসা বেঁধে আছি। আমরা এবার কোথায় যাব বন্ধু? যদি আমার মতো আবারও কোনো বটগাছ পাও, তবে তোমরা সেখানেই বাসা বেঁধো। বলেছিলাম না, আজকের ভেতরে তোকে কেটে হাটে বিক্রি করব। এই, কাট সবাই। যখনই সবাই বটগাছটি কাটার জন্যে গাছটির কাছে এলো, তখনই সেই সাদা পরীটি আকাশ থেকে উড়ে এসে বট গাছকে আগলে দাঁড়ালো। পরী? এ গাছে তো দেখছি পরীও থাকে। না জানি কত ভূত প্রেত এই গাছে বাস করে। এই, সবাই দাঁড়িয়ে দেখছিস কি? দূর কর গাছটিকে। দাঁড়াও, সবাই দাঁড়াও। তোমরা বিনা অপরাধে গাছটিকে কেন মারছো? গাছটির অপরাধ কি? অপরাধ নেই বই কি, সেদিন ওর গাছের নিচে আমরা বিশ্রাম নিতে এলে আমাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। কাল কিছু পাতা ভাঙতে এলে আমাকে হাওয়া দিয়ে দূরে ঠেলে দেয়। এই সামান্য বিষয়টির জন্য তোমরা গাছটিকে মারতে এসেছো? তোমরা যে প্রতিদিন এই গাছটিকে তিরস্কার করো, তার ছায়ায় তোমরা আশ্রয় নাও, তার গাছের বাতাস খাও, তার ডালপালা বিভিন্ন কাজে লাগাও। এই যে হাজারো পাখি দেখছো, তারাও তার জালে বাসা বেঁধে আছে। আবার দিন শেষে তাকেই তোমরা তিরস্কার করছো। সাদা পরী, তুমি তোমার শক্তি ফিরিয়ে নাও। আমি আর এই গ্রামেই থাকতে চাই না। এরা আমাকে মেরে ফেলুক। না বটগাছ, তোমার বাঁচার অধিকার আছে। তুমি 1000 বছর ধরে বাঁচবে। তোমার বাঁচার জন্যই তো আমি এই শক্তি দিয়েছিলাম। আসলে আমাদের ভুল হয়েছে। সত্যি, গাছটি তার ছায়া দিয়ে কত পথিকের জীবন রক্ষা করেছে। তাছাড়া আমাদের এটা ভাবা উচিত ছিল, গাছেরও জীবন আছে। এই গাছটি আমাদের বিভিন্ন উপকারে আসে। তোমার মনে এত দুঃখ ছিল বটগাছ, আজকের পর থেকে আমরা সবাই তোমার কাছে আসব, গল্প করব, বাচ্চাদের খেলতেও পাঠাবো। সত্যি বলছো? আমি তো এমনটাই চাই। আমার পুরনো দিনগুলো আবার ফিরে আসুক। তাহলে আমি তোমাদের জন্য আমার জীবনও দিতে যাচ্ছি। তোমরা সারা জীবন এমন হাসি খুশি থেকো। আজ আমাকে যেতে হবে যে। এরপর থেকে আবারও বটগাছটি আগের মতোই আনন্দে দিন কাটাতে লাগলো। গ্রামের মানুষও বটগাছটিকে খুব ভালোবাসতো। গ্রামের বাচ্চারা রোজ বিকেলে বটগাছের নিচে খেলতে আসতো। তাদের এমন খেলা দেখে বটগাছটিও খুশিতে মেতে উঠত। মিতু তার মায়ের সাথে বসবাস করত, আর মিতুর বাবা শহরে চাকরি করত। একদিন মিতু তাদের বাড়ির পাশে খেলা করছিল। খেলতে খেলতে মিতুর বল গিয়ে পড়লো বুড়ির বাড়িতে। এই সা, এখন কি করব? আমার তো ও বাড়িতে যেতেই ভয় করছে। গ্রামের সবাই তো বলে ওই বাড়ির বুড়ি নাকি মানুষ নয়, ডাইনি একটা। ওইটা তো আবার আমার খুব পছন্দের বল ছিল। সাই, গিয়ে নিয়ে আসি কি? কিন্তু মা জানলে তো খুব বকবে। না না, আমি বরং সুপি সুপি গিয়ে বলটা নিয়ে আসি। মিতু খুব ভয়ে ভয়ে বুড়ির বাড়িতে যায়।
চারদিকে গাছগাছালি, বুড়ির উঠোনটাও বেশ সুন্দর। তারপর মিতু বুড়ির ঘরের বারান্দায় তাকিয়ে দেখে বুড়ি জ্বরে কাতরাচ্ছে। তারপর সে বুড়ির কাছে এগিয়ে যায়। তা কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? আচ্ছা, তুমি কি সেটাই নেই? তোমার বাড়িতে এসেছি বলে তুমি আমায় মেরে ফেলবে না তো? দয়া করো, দয়া করে মেরো না আমায়। না রে না, তুই তো একটা সোনা মেয়ে, তোকে মারবো কেন? আমার সামান্য একটু জ্বর হয়েছে রে মা, কিন্তু তুই হঠাৎ কি মনে করি এলি আমার বাড়িতে? আমার বাড়িতে তো কেউই আসে না, সবাই তো আমাকে ডাইনি মনে করে। আসলে বুড়িমা, আমার বলটা ভুলে তোমার বাড়িতে চলে এসেছি, তাই আমি বলটা নিতে এসেছি। আমিও তো এতদিন মানুষের কথায় তোমার খুব ভয় পেতাম জানো তো, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ভালো মানুষ। হ্যাঁ রে, আমি একা থাকি বলে সবাই আমায় ডাইনি মনে করে ভয় পায়, কিন্তু আসলে আমার তো কোনো আত্মীয় স্বজন নেই, তাই আমি একাই থাকি। আচ্ছা বুড়িমা, তাহলে তোমায় জলপট্টি করে দিই, দেখো তোমার খুব ভালো লাগবে। হ্যাঁ রে, তুই সত্যি অনেক ভালো, কিন্তু তোর বাড়ির লোক, তারা তোকে খুঁজবে না? না গো বুড়িমা, মা জানি আমি খেলা করছি, আর মা তো এই সময় সেলাই করে। তুমি অনেক ভালো গো, তোমার সাথে কথা বলে আমার সত্যিই খুব ভালো লাগলো। তুমি চুপটি করে থাকো, এখন আমি তোমায় জলপট্টি দিয়ে দিচ্ছি। আমি এখন থেকে প্রায় তোমার কাছে আসবো, লোকে যে যাই বলুক। হ্যাঁ আসিস তাহলে, আমারও অনেক ভালো লাগবে। সব সময় একা থাকি তো, কেউ এলে খুব ভালো লাগে। আচ্ছা বুড়িমা, এখন আসি তাহলে, পরে আবার আসবো। যা তবে, তবে তোর নামটা কি রে? সেটাই তো জানা হলো না। আমার নাম মিতু। আজ চলি গো বুড়িমা, একদিন এসে অনেক গল্প করব। এই বলে মিতু চলে যায়। মিতুর সাথে বুড়ির খুব ভালো ভাব হয়ে যায়। মিতু প্রায় বুড়ির কাছে আসতো, এসে গল্প করত। আমি এসেছি বুড়িমা, তা তুমি কেমন আছো গো? কি করছো তুমি? হ্যাঁ রে, আমি ভালোই আছি, রান্না করছিলাম। আয় বস তুই। তা তুই কেমন আছিস রে? হ্যাঁ গো বুড়িমা, আমি খুব ভালো আছি। তা বুড়িমা, তুমি কি রান্না করছো গো? বেগুন পোড়া আর মাছের ভর্তা, খাবি তুই? দেখে তো অনেক লোভনীয় মনে হচ্ছে, অনেক মজা হয়েছে। আচ্ছা দাও তো, কি দেখি কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দাঁড়া। এই নে, খেয়ে দেখ কেমন হয়েছে। আমার তো আর কেউ নেই যে তাকে রান্না করে খাওয়াবো, তোকে রান্না করে খাওয়াতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। ও বুড়িমা, এই তো দেখছি পুরোই অমৃত, অনেক মজা হয়েছে গো। আমার মায়ের হাতের রান্নার থেকেও বেশি মজা হয়েছে। তুমি আমাকে কিন্তু আবার রান্না করে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, তোকে খাওয়াতে পেরে আমারও অনেক ভালো লাগছে। আমার কাছে তো কেউ আসে না। তোমার জন্য আমারও খুব কষ্ট হয় বুড়িমা। কেউ যে তোমার কাছে কেন আসে না, কেন যে তোমায় তারা দূরে রাখে কে জানি। ছাড় তো সেসব কথা, ওসব এতদিনে আমার সহ্য হয়ে গেছে রে। হ্যাঁ রে, তোর মা আবার তোকে বকবে না তো? এই রে বুড়িমা, আজ তাহলে আমি আসি, মা দেখলে আবার বকবে সে। পরে আবার আসবো খন, তুমি সাবধানে থেকো বুড়িমা। এই বলে মিতু চলে যায়। মিতু বুড়ির বাড়ি থেকে বের হবার সময় মিতুর মা তাকে দেখে ফেলে। সে মিতুকে অনেক বকাঝকা করে। মিতু, তুই কেন বুড়ির বাড়ি গিয়েছিলি? তোকে কত করে বারণ করেছিলাম না ওদিক যেতে, কেন গিয়েছিলি তুই? জানো মা, ওই বুড়িমা অনেক ভালো, সবাই শুধু শুধু বুড়িমাকে ভুল বুঝে। জানো, আজকে বুড়িমা আমায় বেগুন পোড়া ও মাছের ভর্তা খাইয়েছে।
তুই আমার থেকেও বেশি বুঝিস তাই না? আমি তোকে নিষেধ করেছি, তুই আর যাবি না ও বাড়িতে। আর দ্বিতীয়বার তোকে যেতে দেখলে তোর খবর আছে কিন্তু। তুমি এমন কেন করো মা? একটু গেলে কি হয়? বুড়িমা সত্যিই অনেক ভালো, তার কেউ নেই, তাই সে একা একাই থাকে। মুখে মুখে একদম কথা বলবি না, আর যদি আমাকে না বলে যাস তাহলে কিন্তু আমার সে খারাপ আর কেউ হবে না। যা, কি হাত মুখ ধুয়ে পড়তে বসকে। তারপর থেকে মিতুর মা মিতুকে সব সময় চোখে চোখে রাখে। সে মিতুকে বুড়ির বাড়ির কাছেও যেতে দেয় না। একদিন বুড়ি নিজেই মিতুদের বাড়িতে মিতুকে খুঁজতে আসে। মিতু, ও মিতু, বাড়িতে আছিস রে মা? মিতু বাড়িতে নেই। আপনি এখানে কেন এসেছেন? আর মিতু কখনো আপনার বাড়িতে যাবে না, আর আপনিও মিতুকে কখনো খুঁজতে আসবেন না। তুমিও অন্যদের মতো আমায় ভুল বুঝছো মা। আমি তো তোমার মায়ের মতোই মিতুকে নাতনি ভেবেছি, তাই ওর খোঁজ নিতে এলাম। আর বাচ্চারা তো ভালো মন্দ বোঝে না মা, আর আমি মোটেও মন্দ নই। তা আপনি যেমনই হন না কেন, মিতু আর আপনার বাড়িতে কখনো যাবে না। আপনিও আর দ্বিতীয়বার মিতুকে খুঁজতে আসবেন না। এখন আপনি আমাদের বাড়ি থেকে যান। যাচ্ছি মা, এখনই চলে যাচ্ছি, আর কখনো আসবো না। ভালো থেকো তোমরা, বিধাতা তোমাদের মঙ্গল করুন। মিতুর মা বুড়িকে নানান কথা শুনিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। একদিন মিতুর ধুম জ্বর এলো। পোড়া বেগুন দাও, মাছ ভর্তা দাও। বুড়িমা, ও বুড়িমা, কোথায় তুমি? মিতু মা, কি হয়েছে তোর? ও মা, এই যে সরে গা পুড়ে যাচ্ছে, এবার আমি কি করব? মাথায় একটু পানি দিয়ে দেখি। মিতুর মা মাথায় পানি দিল, কিন্তু জ্বর কিছুতেই কমল না। উপায় না পেয়ে সে ডাক্তার ডেকে আনলো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, কি হয়েছে আমার মেয়ের? জ্বর কমছে না কেন? একটু ভালো করে দেখুন না ডাক্তার বাবু। আপনার মেয়ের তো অনেক জ্বর, ওর অবস্থা বেশি ভালো নয়। আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, ভালো না হলে হাসপাতালে ভর্তি করাবেন, কেমন? আমি বেগুন পোড়া আর মাছ ভর্তা খাবো। আমার বেগুন পোড়া আর মাছ ভর্তা খেতে খুব ইচ্ছে করছে। ওর যা খেতে ইচ্ছে করে ওকে তাই খাওয়ান, পাশাপাশি যে ওষুধগুলো দিয়েছি সেগুলো খাওয়ান। আমি তাহলে আজ আসি। আচ্ছা রে মা, আমি তোকে এখনই বেগুন পোড়া আর মাছ ভর্তা করে খাওয়াচ্ছি। মিতুর মা অনেক যত্ন করে বেগুন পোড়া আর মাছ ভর্তা করে এনে মিতুকে খেতে দেয়। মা, এ তুমি কি বানিয়েছো? একটু মজা হয়নি। আমি বুড়িমার হাতে বেগুন পোড়া আর মাছ ভর্তা খাবো। আমি এত যত্ন সহকারে বানিয়ে দিলাম, তাও বলছিস মজা হয়নি? তোর বুড়িমার হাতে কি জাদু আছে নাকি? হ্যাঁ মা, আমি বুড়িমার হাতে বেগুন পোড়া আর মাছ ভর্তাই খাবো, নয়তো না খেয়ে মরে যাবো। তারপর মিতুর মা উপায় না পেয়ে বুড়িকে ডাকতে যায়। বুড়িমা, বুড়িমা বাড়িতে আছেন? ও বুড়িমা। হে কি রে বাছা, তুমি? তা তোমার মেয়ে তো এখানে আসেনি বাপু। আমার মেয়েকে বাঁচান বুড়িমা, ও কয়েকদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া না করে ধুম জ্বর বাঁধিয়েছে, কিছুতেই জ্বর কমছে না। আমার মেয়ে বায়না করেছে আপনার হাতে বেগুন পোড়া আর মাছ ভর্তা দিয়ে ভাত খাবে। আপনি যদি দয়া করে। এইসব কি বলছো? তুমি তোমার মেয়ের কাছে গিয়ে বসো, আমি এক্ষুনি রান্না করে আনছি। বুড়ি মিতুর বাড়িতে গিয়ে
বেগুন পোড়া আর মাছ ভর্তা দিয়ে মিতুকে ভাত খাইয়ে দেয় আর ওর সাথে হেসে হেসে গল্প করে। এবার মজা করে ভাতগুলো খেয়ে নে তো দেখি। হ্যাঁ বুড়িমা, তোমার হাতে বেগুন পোড়া আর মাছ ভর্তার কোনো তুলনা হয় না। এটা সত্যি অমৃত। আহ, মজা করে বেগুন পোড়া আর মাছ দিয়ে ভাত খেলাম, এখন অনেক ভালো লাগছে। মিতু বুড়ির সাথে গল্প করতে করতে মজা করে ভাত খায়। মিতুর জ্বর অনেকটাই কমে যায়। মিতুর মাও তখন বুড়ির কাছে ক্ষমা চায়। বুড়িমা, বুড়িমা আমায় মাফ করে দিও। সেদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি সবার কথা শুনে তোমাকে খুব খারাপ ভেবেছিলাম। আমি সত্যি অনেক দুঃখিত। তুমি না থাকলে আমার মেয়েটা। সমস্যা নেই, আমরা তো প্রতিবেশী। আমার কেউ নেই, তাই আমি একাই থাকি। তাই সবাই আমায় ডাইনি মনে করে। আসলে আমারও একা থাকতে ভালো লাগে না, জানো তো। আমারও ইচ্ছে হয় সকলের সাথে মিলে মিশে থাকতে, কিন্তু কেউ আমার সাথে মিশতেই চায় না। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকো বুড়িমা। তোমার সব ভালো মন্দের সাথে আমরা। হ্যাঁ বুড়িমা, এখন থেকে তুমি আমাদের বাড়িতে আসবে, আর আমরাও তোমার দেখাশোনা করব। তুমি এখন থেকে আর একদম একা থাকবে না। তুমি আমাকে নিজের নাতনি মনে করবে বুড়িমা। আমি সত্যি তোমার কাছে ক্ষমা প্রার্থী বুড়িমা। আর আমার মেয়েকে সুস্থ করে তোলার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। এখন থেকে আমি তোমার দেখাশোনা করব বুড়িমা। তোদের কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগছে। এখন থেকে মনে হচ্ছে আমার সাথে কেউ আছে। এখন আর নিজেকে একা মনে হচ্ছে না রে। সত্যি বেগুন পোড়া আর মাছ ভর্তার কি গুণ! একা পড়ে থাকা বুড়িটাকেও পরিবার দিয়ে দিল। তুমি ঠিক বলেছো বুড়িমা, এখন থেকে তুমি আমায় অনেক গল্প শোনাবে। সে ঠিক আছে, কিন্তু তার আগে তো সুস্থ হতে হবে। আমি একদম সুস্থ হয়ে গেছি মা, দেখো না, আমার আর জ্বর নেই। তুমিও খেয়ে নাও মা, মেয়ের চিন্তায় সে মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। আজ আমিও আপনার হাতে বেগুন পোড়া আর মাছ ভর্তা দিয়েই ভাত খাবো বুড়িমা। তারপর থেকে মিতুরাই বুড়ির দেখাশোনা করে।